নমস্কার, শুভ সন্ধ্যা আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজ আমি আবার তোমাদের সামনে ভূগোল বিষয় পড়াবো। আমি শ্রী জয়ন্ত সরকার, পারুল একাডেমির অনলাইন ক্লাসে লার্নিং যে প্ল্যাটফর্মে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি, ভূগোল বিষয়টা পড়াবো। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাকৃতিক ভূগোলের বায়ুর চাপ বলয়, সঙ্গে আরেকটি শব্দ আছে বায়ুপ্রবাহ। তিনটে টপিকস এই অংশে একত্রে একটা অধ্যায় তৈরি হয়েছে, যেটা মনে হয় আজকে আমরা তিনটে টপিক্সই পরিপূর্ণভাবে আলোচনা করতে পারবো না, দুটো দিন আমাদের লাগবে হাতে। তোমরা নিশ্চয়ই সবাই এই মুহূর্তে আমাদের ফেসবুক অনলাইনে উপস্থিত হয়েছ। আমি আবার বলি যে পারুল একাডেমি অনলাইন ক্লাসের যে লার্নিং যে ক্লাস সিস্টেমগুলো চলছে, সেখানে আমি শ্রী জয়ন্ত সরকার আজকে ভূগোল পড়াবো। তোমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের টপিকস বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ। তো চলে এসো, আমরা শুরু করে দিই আমাদের আজকের টপিকসটি নিয়ে আলোচনা। বায়ুর চাপ। এই চাপ কি? বায়ুর চাপ বলতে কি বোঝায়? এই যে নানান শব্দগুলো আমরা এই চাপ সম্পর্কিত, এয়ার প্রেশার, এই শব্দটির সাথে যে প্রশ্নগুলো জড়িয়ে আছে সেগুলোর সম্পর্কে আমাদের ধারণাটা একটু পরিষ্কার হওয়া দরকার। এই টপিকসটা আমাদের বিজ্ঞানের একটি মূল বিষয়। বিজ্ঞানের মূল বিষয় হওয়া সত্ত্বেও আমাদের অ্যাপ্লাইড জিওগ্রাফি বা মূল যে ভূগোলের একটি অংশ এটি আমাদের প্রাকৃতিক ভূগোলের একটি টপিকস। এই অংশে আমাদের প্রথম প্রশ্ন হলো চাপ কি? চাপ কি আমরা দেখতে পাই? চাপ না, চাপটা আমরা দেখতে পাই না। আমরা অনুভূতিটা নিতে পারি, অনুভূতিটা আমরা পাই। তা আমরা বুঝতে পারি না কেন? বুঝতে পারি না এই কারণে আমাদের শরীরের যে চাপ মাত্রা থাকে এবং বায়ুমণ্ডলের যে চাপ মাত্রা, তার একটা সমতা বজায় থাকে। যে সমতা রক্ষার জন্য আমরা চাপের তারতম্যগুলো বা হেরফেরগুলো বুঝতে পারি না। তবে হ্যাঁ, যদি আমরা আমাদের কিছু অবস্থানের পরিবর্তন করতে পারি, যদি আমরা আমাদের যে স্বাভাবিক চাপের অবস্থান থেকে একটু অন্যরকম অবস্থানে, প্রাকৃতিক অবস্থানে যদি যেতে পারি, তাহলে কিন্তু আমাদের চাপের তারতম্য ঘটবে এবং আমরা অনুভব করব যে আমাদের শারীরিক অসুবিধাগুলি ফিল করব যে আমাদের চাপ আছে বা অসুবিধা। চাপ আছে এই শব্দটি প্রমাণ করতে গিয়ে আমরা একটা ছোট্ট প্রমাণ করতেই পারি। একটি টিনের কৌটায় যদি আমরা জল নিয়ে গরম করি এবং গরম করার পর টিনের যে ঢাকনাটা, ঢাকনাটাকে বন্ধ করে দেওয়ার পর সেই গরম জলের যে টিন কন্টেনার, তাতে যদি ঠান্ডা জল ঢালি, তাহলে দেখব যে ঠান্ডা জল ঢালার সাথে সাথেই আমাদের কন্টেনারটি বা টিনের পাত্রটি দুমড়ে মুচড়ে বেঁকে যাচ্ছে। কেন এটি হলো? আমরা তো আঘাত করলাম না। তাহলে বিনা আঘাতে এই কন্টেনারটি, ভেতরে গরম জল বাইরে ঠান্ডা জল, দুটোর কারণেই তাহলে এই ঘটনাটি ঘটছে? হ্যাঁ, একদম ঠিক। ভেতরে যে নিম্নচাপ সেটি বাইরে আসবার চেষ্টা করছে এবং বাইরের যে শীতল চাপ সেটা ভেতরের যে নিম্নচাপ অর্থাৎ উচ্চচাপ থেকে ভেতরের দিকে প্রবেশ করবার চেষ্টা করছে। এই দুয়ের আঘাতে আমাদের টিনের কন্টেনার বা টিনের বাক্সটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বলতে পারি বায়ুতে চাপ আছে। এবং আরেকটি উদাহরণ দিয়ে আমরা বলতে পারি বায়ুর চাপ। যদি আমরা কখনো পার্বত্য অঞ্চলের দিকে যাই, সমতল ভূভাগে আমরা থাকি, আমরা যদি কখনো পার্বত্য অঞ্চলে বা পাহাড়ে উঠি, তাহলে আমরা দেখব ধীরে ধীরে আমাদের কিছু শারীরিক অসুবিধা অনুভব করছি। মাথা ঘোরা, বমি, গা গোলানো, এইগুলো হতে পারে। এইগুলো কখন হচ্ছে? না, আমরা যখন ওপরে উঠছি। আমরা জানি যে প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় আমাদের
তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। তো তাপমাত্রা যখন কমে যায় তখন তাপমাত্রার সঙ্গে চাপের, উষ্ণতার সাথে চাপের একটি নিবিড় সম্পর্ক আছে, যে সম্পর্কের কারণে তাপমাত্রা কমে যাওয়ার কারণে সেখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে, আর আমরা নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক তখনই আমাদের পাহাড়ে এই অবস্থার দরুন পাহাড়ে আমাদের শারীরিক অসুবিধাগুলোর সৃষ্টি হয়। এ তো গেল আমাদের চাপ কিভাবে অনুভব করব বা চাপ কি চাপ সম্পর্কে ধারণাগুলো। চাপ পরিমাপ করা যায় কি দিয়ে? কোন যন্ত্রের সাহায্যে চাপ পরিমাপ করা যায়? হ্যাঁ, কতগুলি যন্ত্র আছে যে যন্ত্রগুলির সাহায্যে আমরা দৈনন্দিন চাপের মাত্রা পরিমাপ করতে পারি। ফর্টিন্স ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তো আছেই, এছাড়াও আমাদের আরও দুটি অত্যাধুনিক ব্যারোমিটার আছে, একটা ব্যারোগ্রাফ আর একটাকে বলা হচ্ছে মাইক্রো ইলেকট্রা মেকানিক্যাল সিস্টেম ব্যারোমিটার, MEMS এই সিস্টেমটাকে বলা হয়। তো এই যন্ত্রগুলির সাহায্যে আমরা সাধারণত এই মুহূর্তে যে অত্যাধুনিক যন্ত্রগুলির সাহায্যে আমরা চাপ পরিমাপ করে থাকি তার মধ্যে দুটি হলো আমাদের একটা ব্যারোগ্রাফ, আরেকটি হলো মাইক্রো ইলেকট্রা মেকানিক্যাল সিস্টেম ব্যারোমিটার। এই দুটি যন্ত্রের সাহায্যে, এই দুটির মাধ্যমে আমরা বর্তমানে অত্যাধুনিক পদ্ধতির সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করে থাকি। তো মোটামুটি আমাদের সামনে তাহলে পরিষ্কার ব্যাপারটা যে বায়ুর চাপ কি, বায়ুর চাপ আছে এই সম্পর্কে প্রমাণ আমরা পেলাম সেই টিনের কৌটো দিয়ে। পরবর্তীতে এই চাপ পরিমাপ, বায়ুমণ্ডলের যে চাপ তা পরিমাপ করবার যে যন্ত্রগুলি, সেই যন্ত্রগুলির নামও আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা দেখব এই চাপ সাধারণত সারা পৃথিবীতে যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে MB বা বলা হয় মিলিবার। সাধারণত ভূপৃষ্ঠের যে স্বাভাবিক চাপ, সেই স্বাভাবিক চাপ আমরা বলে থাকি 1013.2 মিলিবার স্বাভাবিক চাপ আমরা বলে থাকি। তথাপি এই চাপ কিন্তু সব জায়গায় সমান নয়, নানান ক্ষেত্রে নানান স্থানে চাপের তারতম্য, চাপের হেরফের কিন্তু আমরা দেখতে পাই। আমরা যেমন নিরক্ষীয় অঞ্চলে যেমন চাপ যেমন কম থাকে, তেমনি মেরুবৃত্ত উচ্চচাপযুক্ত অঞ্চলেও আমরা কিন্তু তেমনি উচ্চচাপযুক্ত যে চাপ, সে চাপ আমরা দেখতে পাই। এই চাপের বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, সেই ব্যাখ্যাগুলো একটু আলোচনা করছি। যে প্রশ্নটা হলো এখন যে চাপ, বায়ুর চাপের সম্পর্কে ধারণা, বায়ুর চাপের সম্পর্কে একটি ধারণা। তা ধারণাটা কি একটু পরিষ্কার করে আলোচনা করা যাক। যে সাধারণত সমুদ্রপৃষ্ঠে 1 বর্গ ইঞ্চিতে প্রায় 14.7 পাউন্ড বা প্রতি বর্গ ইঞ্চিতে 1 কিলোমিটার চাপ দেয় সমুদ্রপৃষ্ঠে। এক্ষেত্রে আমরা চাপের যে গড় চাপের যে আলোচনা করে থাকি সেটা 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা নির্দিষ্ট অঞ্চলে 0 ফুট বা 0 মিটার উচ্চতায় আমরা প্রতি 1 বর্গ সেন্টিমিটারে আমরা যে চাপ পাই সেটা হলো 1013.2 মিলিবার। এটাকেই আমরা ভূপৃষ্ঠের স্বাভাবিক চাপ আমরা বলে থাকি। তাহলে আমরা সমুদ্রপৃষ্ঠে কিন্তু একটু পারদের উচ্চতাটা একটু কম বেশি থাকে, কিন্তু যেহেতু আমাদের গড় অবস্থানটা বলা হচ্ছে যে সারা পৃথিবীর মধ্য অক্ষাংশকে আমরা ধরে নিয়েছি, মধ্য অক্ষাংশ 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস
বা সেন্টিগ্রেড উষ্ণতা, এর বেশি নয়। এইরকম উষ্ণতায় উচ্চতা 0 ফুট বা 0 মিটার উচ্চতায় 1 বর্গ সেন্টিমিটারে আমাদের এই 1013.2 মিলিবার চাপ কিন্তু আমরা পেয়ে থাকি। চাপের ধারণা, চাপ সম্পর্কে বর্ণনা দিলে আমরা এই কথাগুলি বলবো, এই কথাগুলি আলোচনা করব। এবারে আসা যাক আমাদের চাপ সম্পর্কে কিছু ছোট ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের 3 নম্বরের ক্ষেত্রে বিশেষ আলোচিত। পরবর্তীতে আমরা একটু ব্রড কোশ্চেনের দিকে যাব। প্রথমত বলি যে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপের পরিমাণ কত। বায়ুর চাপ 14.7 পাউন্ড বা প্রতি 1 বর্গ কিলোমিটারে 1 বর্গ সেন্টিমিটারে 1 কিলোমিটার। প্রতি 1 বর্গ সেন্টিমিটারে প্রায় 1 কিলোমিটার বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে। এটা একটি প্রশ্ন আমাদের 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 1 নম্বরে মাল্টিপল বা এমসিকিউ কোশ্চেনও হতে পারে। বায়ুর গড় চাপ বলতে কি বোঝো? বায়ুর গড় চাপ বলতে কি বোঝো? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার কে আমরা বায়ুর গড় চাপ বলে থাকি। এটি ব্যাখ্যা করলে আমরা পাই যে 45 ডিগ্রি মধ্য অক্ষাংশের মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে প্রায় 0 ফুট উচ্চতা বা 0 মিটার উচ্চতার মধ্যে প্রতি 1 বর্গ সেন্টিমিটার বর্গ ইঞ্চিতে আমাদের যে চাপ দেয়, অর্থাৎ 1013.2 মিলিবার যে চাপ দেয়, সেটি হচ্ছে আমাদের স্বাভাবিক গড় চাপ বলা যায়। আমরা প্রথমেই বলেছি কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা যায়। সেটি হলো ফর্টিন্স ব্যারোমিটার, অ্যানুরয়েড ব্যারোমিটার, MEMS ব্যারোমিটার এবং ব্যারোগ্রাফ বলে একটি যন্ত্র আছে। সেই যন্ত্রের মাধ্যমে আমরা বায়ুর চাপ পরিমাপ করে থাকি। মিলিবার কি? মিলিবার বলতে কি বুঝি? মিলিবার এমন একটি একক বা পরিমাণ শক্তি যা প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 ডাইন চাপ দেয়। পরিষ্কার? মিলিবার বলতে কি বোঝাতে চাইছে? হ্যাঁ, আমি আরেকবার আলোচনা করছি। মিলিবার হলো এমন একটি শক্তি বা এমন একটি একক যা প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 ডাইন চাপ দেয়, তাকেই আমরা মিলিবার বলছি। তাহলে মিলিবারের ডাইন শব্দটা পেলাম। এই ডাইন আবার কি? এই ডাইনও হলো এক ডাইন হলো সেই পরিমাণ শক্তি বা সেই পরিমাণ চাপ এক ভর সম্পন্ন কোনো বস্তুকে, 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার দূরত্বে স্থানান্তরিত করবার ক্ষমতা রাখে। এই যে রেশিও, এই রেশিওকে আমরা ডাইন বলে থাকি। তাহলে ডাইন এবং মিলিবার সম্পর্কে আমার মনে হয় ধারণাটা পরিষ্কার হলো। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি বারবার ট্রেস করছি, বারবার ইন্ডিকেট করছি দুটো শব্দের এখানে। মিলিবার কি? আমরা তো মিলিবার এককের সাহায্যে বায়ুর চাপ প্রকাশ করে থাকি, যে আমাদের স্বাভাবিক বায়ুর চাপ কত 1013.2 মিলিবার। তো এই মিলিবারটা কি? মিলিবারটা হলো আমাদের প্রতি 1 বর্গ সেন্টিমিটারে 1000 ডাইন চাপ দেয়। তাহলে ডাইনটা কি? যে ডাইনটা হলো আমাদের এমন একটি শক্তি বা পরিমাণ যে 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুকে প্রতি একক সেকেন্ডে 1 সেন্টিমিটার দূরত্ব স্থানান্তরিত করবার ক্ষমতা রাখে। এই যে চাপ, এই চাপটাকে বলা হচ্ছে ডাইন। তো আমার মনে হয় এবার পরিষ্কার হয়েছে তোমাদের এই বিষয়টা। বর্ষাকালে বায়ুর চাপ কম থাকে কেন? বর্ষাকালে বায়ুর চাপ কম থাকে এই কারণে, এখানে
জলীয় বাষ্পের একটা ব্যাপার থাকে, প্রচুর জলীয় বাষ্প বায়ুতে থাকে এবং বিশুদ্ধ জলীয় বাষ্পর কারণে শুষ্ক বায়ুর চেয়ে এই জলীয় বাষ্প আমাদের চাপ কম থাকে, জন্য আমাদের এই বর্ষাকালে বায়ুর চাপ কম থাকে। সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা হলো সমচাপ বিশিষ্ট স্থানগুলিকে একটি সমচাপ বিশিষ্ট স্থানগুলিকে একটি রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা আমরা পাই সেই রেখাকে আমরা সমচাপ রেখা বলা হয়। সমচাপ রেখাগুলোর দ্বারা আমরা একটা জিনিস বোঝাতে পারি যে অঞ্চলগুলি বা একটি ম্যাপে বা মানচিত্রে যখন এই সমচাপযুক্ত রেখাগুলো থাকে তখন আমরা এক পলকেই বলে দিতে পারি কোন কোন অঞ্চলগুলির চাপ কতটা বেশি বা কতটা কম, বা দুটি স্থানের মধ্যবর্তী অঞ্চলে চাপের পার্থক্য কী, এইটুকু আমরা বলে দিতে পারি। এরপরে আসছি যে চাপ বলয়গুলো সম্পর্কে একটু ধারণা আমাদের করা দরকার। এই চাপের উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, যার ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এই চাপ কতগুলি প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে, কতগুলি প্রাকৃতিক বিষয়ের উপর প্রভাব ফেলে বা প্রভাবের দ্বারা এই চাপের তারতম্য ঘটে। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম চাপ কি, চাপের স্বাভাবিক গড় চাপ কত, চাপের যে প্রকাশ আমরা যে একক দ্বারা করে থাকি মিলিবার, সেই এককের ব্যাখ্যাটা কি, সেই বিষয়গুলোর সাথে সাথে আমরা পরবর্তী টপিক্সের দিকে এগোই। চাপ, তো নানান চাপ বলয়গুলো নিয়ে আমাদের পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের মধ্যেই চাপ বলয়গুলো অবস্থান করে। চাপ বলয়ের অবস্থানের যে স্থানান্তর হয়, যে স্থানান্তরের কারণ হলো, একটা কারণ হচ্ছে ঋতু পরিবর্তন বা পৃথিবীর পরিক্রমণ গতি। পরিক্রমণ গতির ফলে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে আমাদের চাপ বলয়ের স্থানান্তরিত, অর্থাৎ আপাত যে সূর্যের গতি, সেই গতির কারণেই আমাদের এই চাপ বলয়ের স্থানান্তরটা ঘটে। এই চাপ বলয়গুলি বায়ুমণ্ডলে বা চাপ বলয়গুলির কী কী বিষয়ের উপর প্রভাবিত বা কোন কোন বিষয়গুলি চাপ বলয়কে প্রভাবিত করে, চাপের তারতম্য সেগুলো ঘটে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। প্রথমে আমরা আসি পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ুর চাপের নিয়ন্ত্রকগুলো নিয়ে একটু আলোচনা করি। 5 নম্বরের কোশ্চেন, চাপের বায়ুর চাপের নিয়ন্ত্রক, দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য এয়ার প্রেশার। সেই ফ্যাক্টরসগুলো কী যে যে বায়ু চাপকে কন্ট্রোলিং করে, সেই ফ্যাক্টরসগুলো সবই প্রাকৃতিক। সেই প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর চাপ, যে বায়ুর চাপ, সেগুলিকে নিয়ন্ত্রণ করে কতগুলি প্রাকৃতিক উপাদান বা কতগুলি প্রাকৃতিক অবস্থানের দ্বারা। সেই অবস্থানগুলোর প্রথম পয়েন্ট হলো উচ্চতা। উচ্চতার সাথে বায়ুর চাপের সম্পর্ক কি, উচ্চতার সাথে বায়ুর চাপের তারতম্যই বা কেন, সেইগুলো একটু আলোচনা করলেই আমাদের এই পয়েন্টটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে বায়ুর চাপকে তারতম্য ঘটাতে উচ্চতা কতটা প্রভাবিত। আমরা জানি যে একটি স্থানের উচ্চতার সাথে নির্ভর করে বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা। আমরা প্রথমেই পড়েছি যে 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি টেম্পারেচার কমে যায়। তাহলে কোনো একটি স্থানের হঠাৎ যদি উচ্চতা বেড়ে যায় এবং তাহলে উষ্ণতা কমে যাবে, তাহলে উষ্ণতা কমে গেলে তাহলে সেখানকার তাপমাত্রা যদি কমে যায় তাহলে সেটি উচ্চচাপযুক্ত অঞ্চলে, বা অনেক সময় হতে পারে যে সেই অঞ্চলের নানান প্রাকৃতিক কারণের দরুন
উষ্ণতার পরিবর্তন ঘটল। উষ্ণতার পরিবর্তন ঘটা মানেই সেই অঞ্চলের চাপের পরিবর্তন ঘটবে, আর চাপের পরিবর্তন ঘটলেই সেখানকার আবহাওয়ার পরিবর্তন ঘটবে, বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের পরিবর্তন ঘটবে, দৈনন্দিন যে অবস্থান তারও পরিবর্তন ঘটবে। তাহলে উচ্চতা একটি স্থানের বায়ুর চাপের পরিবর্তন ঘটাতে পারে। তোমরা একটি খুব সাধারণ উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যে আমাদের শিলিগুড়ি এবং দার্জিলিং একই অক্ষাংশে থাকা সত্ত্বেও দুটি স্থানের বায়ুর চাপ উচ্চতার কারণে শুধুমাত্র তারতম্য ঘটে। উচ্চতার কারণে দুটি অঞ্চলের বায়ুর উষ্ণতার তারতম্য ঘটে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উচ্চতা আমাদের বায়ুমণ্ডলের চাপকে প্রভাবিত করে বা তারতম্য ঘটাতে সাহায্য করে। উষ্ণতা, একটি অঞ্চলের উষ্ণতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের চাপকে তারতম্য ঘটাতে বা পার্থক্য ঘটাতে অবশ্যই সাহায্য করে। উষ্ণতা সব জায়গায় কিন্তু সমান নয়। একটি রুক্ষ সূক্ষ্ম মরুভূমি পাথুরে অঞ্চল যেটা, সেই অঞ্চলের উষ্ণতা কিন্তু স্বাভাবিকভাবেই বেশি হবে। আবার ক্রান্তীয় ঘন সন্নিবিষ্ট যে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বা সমাবেশ, সেই সমস্ত অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে উষ্ণতা কম হবে। তাহলে সেই অঞ্চলের বায়ুমণ্ডলের চাপের থেকে একটি মরুভূমি অঞ্চলের বা মালভূমি অঞ্চলের চাপের কিন্তু একটি পার্থক্য আমাদের বলাই যেতে পারে যে দুটি অঞ্চলের উষ্ণতার তারতম্যের দরুন বায়ুর চাপের তারতম্য ঘটবে। তাহলে উষ্ণতা এখানে বায়ুর চাপকে প্রভাবিত করছে, বায়ুর তাপকে হেরফের করার পাশাপাশি চাপেরও তারতম্য ঘটাতে সাহায্য করছে। জলীয় বাষ্প, জলীয় বাষ্প একটি অঞ্চলের বায়ুর চাপকে পার্থক্য ঘটাতে তারতম্য ঘটাতে প্রভাবিত করে। একটি বায়ুমণ্ডলের এরোসেলগুলো যত থাকবে তাতে জলীয় বাষ্প সংগ্রহ করে থাকবে। তো এই জলীয় বাষ্পগুলো সে এরোসেলগুলোকে সাথে মিলিয়ে গিয়ে বড় বড় বিন্দু কণায় পরিণত হবে এবং সেই বিন্দুগুলো অনেকক্ষণ তাপমাত্রা গ্রহণ করে ধরে রাখে। তাহলে অনেকক্ষণ যদি তাপমাত্রা বায়ুমণ্ডলে ধরে রাখে তাহলে সেই অঞ্চলের উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে। উচ্চচাপ অঞ্চল থেকে দ্রুত সেই নিম্নচাপ অঞ্চলে পূর্ণ করবার জন্য শীতল বায়ু এসে ভরাট করবে এবং একটা নিম্নচাপের ফলে যা হয় ঝড় বৃষ্টি, সাময়িক ঝড়ঝঞ্ঝা সেই অঞ্চলের সৃষ্টি হবে। তাহলে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের চাপমাত্রাকে প্রভাবিত করছে, চাপমাত্রা উচ্চ বা নিম্ন কম বেশি ঘটাতে সাহায্য করছে বলা যায়। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির পরিক্রমণ গতিও তার সাথে পরোক্ষভাবে আছে। পৃথিবীর আবর্তন গতির ফলেও আমাদের বায়ুর চাপের তারতম্য ঘটছে। পৃথিবীর আবর্তন গতির ফলে কিছু বায়ু প্রবাহ কিছু বায়ু প্রবাহের দিক পরিবর্তন বা দিক প্রবাহিত হয় নির্দেশ অনুসারে। পৃথিবীর আবর্তন গতির ফলে ফেরেলের সূত্র নির্দেশিত হয়, যেটা উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে কিছুটা বাম দিকে বেঁকে যায়। এই যে হেরফের দিক পরিবর্তনের ঘটনাটা ফেরেলের সূত্র অনুযায়ী ঘটে থাকে, সেটি কিন্তু আবর্তন গতির প্রভাবে হচ্ছে, যা একটি স্থানের বায়ুর চাপকে হেরফের ঘটাতে, বায়ুর চাপকে তারতম্য ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। সবশেষে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব এই বিষয়ে, সেটা হলো স্থলভাগ এবং জলভাগ। একটি বৃহৎ অঞ্চল স্থলভাগ দ্বারা আবৃত হলে সেই অঞ্চলের তাপমাত্রা কিন্তু বেশি হবে এবং তাপমাত্রা বেশি হলে পার্শ্ববর্তী অঞ্চলে জলভাগ যদি না থাকে তাহলে সেখানে তো চরম ভাবাপন্ন হবেই। পার্শ্ববর্তী অঞ্চলে যদি বৃহৎ জলাশয় থাকে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থাকে তাহলে কিন্তু স্থলবায়ু এবং জলবায়ু উভয়ে একটা সমভাবাপন্ন বায়ু প্রবাহিত হয়। ফলে এই উভয়ের ফলে আমাদের বায়ুমণ্ডলের বায়ুর চাপের একটা তারতম্য ঘটাতে সাহায্য করে, বায়ুমণ্ডলের চাপের হেরফের ঘটাতে সাহায্য করে। আমাদের এখানে বায়ুর চাপের
তারতম্য বা চাপের নিয়ন্ত্রকগুলি, কোন বিষয়গুলি বায়ুমণ্ডলের চাপকে নিয়ন্ত্রিত করছে, কোন প্রাকৃতিক বিষয়গুলি বায়ুমণ্ডলের চাপকে প্রভাবিত করছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। আমার মনে হয় এই প্রশ্নটি সম্পর্কে তোমাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। প্রশ্নটি আরেকবার বলি, বায়ুমণ্ডলের চাপের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। এই চাপের নিয়ন্ত্রকগুলি আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আবার ডট কোশ্চেনে ফিরে আসব। এর আগে আরেকটি কিছু আমরা একটু শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা একটু করি। এই পর্যন্ত যে শর্ট কোশ্চেনগুলো আমরা পেলাম সেটা হলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বৈশিষ্ট্য কী। আমরা গতকালকেই আমি তোমাদের সামনে বলেছিলাম যে তাপমণ্ডলগুলো সম্পর্কে, যে উষ্ণ তাপমণ্ডল, নাতিশীতোষ্ণ তাপমণ্ডল এবং হিমমণ্ডল বা ফ্রিজিড জোন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের চাপমণ্ডলটা বিশেষভাবে জড়িত, যে বিষয়টার সঙ্গে বায়ুমণ্ডলের চাপের একটি উপাদান, যে উপাদানের দ্বারা চাপের তারতম্য ঘটছে, যে উপাদানের দ্বারা চাপের প্রভাব পড়ছে, কম বেশি ঘটছে, সেই বিষয়টি কিন্তু আজকেও আমরা দেখছি, আলোচনা করব। যে চাপ বলয়গুলো, চাপ বলয় সাধারণত 7টি ভাগে ভাগ করা হয়। নিরক্ষীয় অঞ্চলের উভয় গোলার্ধের 5 থেকে 10 ডিগ্রি উভয় গোলার্ধে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চল অবস্থিত। এই নিম্নচাপ বলয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এইখানে উষ্ণতার পরিমাণ প্রায় সমান, সারা বছর বিকেলের দিকে বৃষ্টিপাত ঘটে। এই অঞ্চলের বৈশিষ্ট্য কী হলো, যে প্রচণ্ড উষ্ণতার দরুন বায়ু উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় এবং পার্শ্ববর্তী জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে যে শীতল বায়ু, তা এই উষ্ণ অঞ্চলে ভরাট করবার জন্য দ্রুত বেগে ছুটে আসে এবং ঘনীভূত হয়ে ঠিক বিকেলবেলায় বৃষ্টিপাত ঘটায়। আমরা সেই কারণে এই অঞ্চলকে বলে থাকি 4 o'clock রেইন জোন বলে থাকি। আরেকটি প্রশ্ন আছে এখানে, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয় কারণ এই অঞ্চলে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝাগুলো খুব কম হয়। প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝাগুলো এই অঞ্চলে না হবার ধরুন আমরা এই অঞ্চলকে ডোলড্রামস বা শান্ত বলয় বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে আমাদের নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোন অঞ্চলকে বলছে, তার বৈশিষ্ট্য কী এবং সেখানে কী ধরনের প্রাকৃতিক ঘটনাবলী ঘটে থাকে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নটির মান 3 নম্বর। যে প্রশ্নটি আমরা নির্দিষ্ট উত্তরটুকুই লিখব, এখানে ছবি দেবার মতন কিছু নেই। তবে মেনশন করতে হবে নিরক্ষরেখার উভয় গোলার্ধে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই নিম্ন চাপ বলয়টি অবস্থিত। এই নিম্নচাপ বলয়ের পরবর্তী যে অঞ্চলটি সেটা আমরা পাবো কিন্তু উচ্চচাপ বলয়যুক্ত অঞ্চল বা ক্রান্তীয় উচ্চচাপ বলয় যুক্ত অঞ্চল, যে দুটি অঞ্চলকে বলছে 25 থেকে 35 ডিগ্রি অঞ্চল পর্যন্ত উভয় গোলার্ধের, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধের কর্কটক্রান্তি রেখার 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এবং মকরক্রান্তি রেখার 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত আমাদের ক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোন স্থানটিকে বলা হচ্ছে। শুধু তাই নয়, এই নিম্ন চাপ বলয়টিকে পাশাপাশি শান্ত বলয় বলা হয় কেন, এই অঞ্চলটিকে আরেকটি জিনিস বলা হয়, ভুলে গেছি আমি, তোমাদের সামনে বলছি। শান্ত বলয়ের সাথে সাথে এই অঞ্চলটিকে বলা হয় আইটিসি জেড বলা হয়, ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বলা হয়। এই অঞ্চলে বলার কারণ হচ্ছে, ব্যাখ্যা করছি এক্ষুনি,
এই অঞ্চলে অর্থাৎ এটা ঠিক নিরক্ষীয় এই শান্ত বলয় অঞ্চলেই আমরা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস বলে থাকি এই অঞ্চলটাকে, যে অঞ্চলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর সংঘর্ষে বা মিলিত হয় এই অঞ্চলে, সেই মিলনস্থলকেই আমরা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস বলে থাকি। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এইখানে যে আইটিসি জেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস কোন স্থানটাকে বলা হয়, কেন বলা হয়, তার ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী 5 নম্বর প্রশ্নের মান অনুযায়ী যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা এখন করব। পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বোর ফিল করছো না? আর একটু ধৈর্য ধরো, আর বেশিক্ষণ সময় আমার নেই। আমরা সেই সময়টুকুর মধ্যেই আমাদের বাকি 5 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির উত্তর করে ফেলবো আর তোমাদের সামনে উপস্থিত করব। যে বিষয়গুলি আমরা প্রতিদিন একটার পর একটা আলোচনা করছি বিভিন্ন অধ্যায়গুলো নিয়ে ভূগোলের, সেগুলো কিন্তু বাড়িতে নিয়মিত বই খুলে দেখতে হবে। শুধুমাত্র ফেসবুক অনলাইনে আমরা আমাদের মতন করে বলবো, আমাদের মতন করে উপস্থাপন করব, আর তোমরা শুধু শুনবে তা হবে না। কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে প্রতিদিন এই আমাদের অনলাইন ক্লাস তোমাদের খাতা কলম নিয়ে বসতে বলেছি, বিভিন্ন শব্দগুলোকে নোট করতে বলেছি, যে যে কিছু স্ক্রিনে কিছু লেখা আসছে, বুঝতে পারছি না এত দূর থেকে। হ্যাঁ, আমি দুঃখিত। আমি প্রশ্নগুলি সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পারুল একাডেমিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেইখানে প্রশ্ন করলে আমরা তোমাদের এই প্রশ্নগুলির সঠিক উত্তর সেখানটা দিতে পারবো। কারণ এই মুহূর্তে যে ডিস্টেন্সে আমরা বসে ক্লাসগুলো নিচ্ছি সেইভাবে আমাদের সামনে স্ক্রিনে পরিষ্কার আসছে না, বুঝতে পারছি না। যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে চলে আসি। তোমরা আরেকটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে একটু মন দিয়ে শোনো। এটি কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটি অংশ, অতএব এখানে মন গড়া কথা আমরা কিন্তু লিখতে পারবো না। আমরা জনসংখ্যার সম্পর্কে, অর্থনৈতিক ভূগোলে আমরা কিন্তু 2-1 লাইন প্রশ্ন উত্তর সম্পর্কিত নিজেরাই লিখে তৈরি করতে পারি। আমরা কিন্তু এখানটায় প্রাকৃতিক ভূগোলে কিছু কিছু বিষয় কিন্তু আমরা নিজেদের মতন করে লেখাটা ঠিক নয়। তবে হ্যাঁ, একেবারেই বইয়ের ভাষায় লিখবো এমন কোনো কথাও নেই, মূল বিষয়টা যেন ঠিক থাকে সেই অর্থেই বলছি যে আমাদের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন হলো পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সম্পর্কে আলোচনা, এই চাপ বলয়গুলির সম্পর্কে আমরা আলোচনা করব। যে আলোচনাগুলোর মধ্যে শেষ আলোচনা আর কি, আজকের মতন সময় শেষ হয়ে যাবে। আশা করি তোমরা একটু কোশ্চেনগুলো নোট করবে, পয়েন্ট আউটগুলো নোট করবে, তাহলে দেখবে সেই পয়েন্টগুলো ধরে ধরে বইগুলো খুললে তোমরা বুঝতে পারবে যে আমরা কি পড়িয়েছিলাম, কতটুকু পড়িয়েছিলাম। চলে আসি আমাদের টপিকসে। এখানে বায়ুর চাপ বলয়গুলি সাধারণত 7টি ভাগে বিভক্ত বা পাওয়া যায়। এই 7টি ভাগ আমরা একটা একটা করে আসবো। নিম্নলিখিত ভাগগুলি যেমন হলো যে আমাদের নিরক্ষীয় নিম্ন চাপ বলয় অঞ্চল। 1 নাম্বার, নিরক্ষীয় নিম্ন চাপ বলয়টি কি? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তবে আরেকবার আমি আলোচনা করছি। নিরক্ষীয় নিম্ন চাপ বলয় নিরক্ষরেখার উভয় গোলার্ধে প্রায়
10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করছে। এই চাপ বলয়টির বৈশিষ্ট্য হলো এখানে সারা বৎসর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলে উষ্ণতা অন্যান্য অঞ্চলের থেকে বেশি, বা উষ্ণমণ্ডল বলা হয়। উষ্ণমণ্ডল মানেই তো নিম্নচাপ বলয়যুক্ত অঞ্চল। যত উষ্ণতা বাড়বে চাপ তত কমবে, নিম্নচাপ হবে। উষ্ণতা যত কমবে অর্থাৎ ঠান্ডার অঞ্চলে উচ্চচাপযুক্ত অঞ্চল, এটা মনে রাখবে। এই নিম্নচাপযুক্ত অঞ্চলে, নিরক্ষীয় নিম্নচাপযুক্ত অঞ্চলকে আমরা শান্ত বলয় বলে থাকি বা ডোলড্রামস বলে থাকি। কেন? এই অঞ্চলে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝাগুলো খুব কম হয়। এই অঞ্চলে প্রতিদিন গড়ে বিকেলের পর বৃষ্টিপাত ঘটে, কারণ এখানে যে ঘটনাটা ঘটে, প্রচণ্ড উত্তাপে এই অঞ্চলের বায়ু উত্তপ্ত উষ্ণ হয়ে ওপরে হালকা হয়ে ওপরে উঠে যায় এবং প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে বায়ু ওপরে উঠে যায় এবং শীতল বায়ুর সাথে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ওই শীতল বায়ু, ঘনীভূত বায়ু আবার কি করে, নিচের যে উষ্ণ বায়ু ওপরে উঠে গেল, ফাঁকা স্থান হলো, সেই শূন্য স্থানটা উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু নিচের দিকে নেমে এসে স্থান পূরণ করবার চেষ্টা করে, যার ফলে এই অঞ্চলে বিকেলের দিকে প্রতিদিন বৃষ্টিপাত ঘটায়। এই স্থানটিকে আমরা বলে থাকি নিম্ন চাপযুক্ত অঞ্চল বা নিরক্ষীয় নিম্নচাপযুক্ত অঞ্চল বা ডোলড্রামস বা শান্ত বলয়। পরবর্তী যে দুটো আমরা দেখি, সে দুটো অঞ্চল হলো কর্কটীয় চাপ বলয়। উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে 35 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে আমাদের মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটো করে অবস্থিত। এই গোলার্ধে অর্থাৎ কর্কটক্রান্তি রেখাতেও আমরা কিন্তু দেখব যে উচ্চচাপযুক্ত যে অঞ্চল, সেই উচ্চচাপযুক্ত অঞ্চলে আমাদের এখান থেকে শীতল বায়ু নিম্নচাপ বলয়ের দিকে অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ আয়ন বায়ুর দ্বারা প্রবাহিত হয়। এই অঞ্চলের আমরা এই বৃষ্টিপাত আমরা এখানেও দেখি। বিশেষ করে কিছু জায়গায় মৌসুমি বায়ুর প্রভাব অঞ্চল আছে। এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তরের অর্থাৎ উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয়যুক্ত এবং দক্ষিণ গোলার্ধের 25 থেকে 35 ডিগ্রি অঞ্চলে মকরীয় উচ্চচাপ বলয়যুক্ত আমরা পেয়ে থাকি। পরবর্তীতে আমরা মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয় পাব। মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয় 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, যে অঞ্চলটি থেকে নিম্নচাপ বলয়, যে অংশটি থেকে আমাদের কর্কটক্রান্তি অঞ্চলের যে উচ্চচাপযুক্ত অঞ্চল, সেখানে শীতল বায়ু এই অঞ্চলের দিকে প্রবাহিত হয় বা মেরুবায়ু অঞ্চলে বায়ু প্রবাহিত হয়। এই যে বিষয়গুলো মেরুপ্রদেশীয় যে নিম্নচাপ বলয় এবং পরবর্তীতে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি যে উচ্চচাপ মেরুপ্রদেশীয় যে উচ্চচাপ বলয়, সেই দুটি বলয় দুটি কেন্দ্রে উত্তর ও দক্ষিণ গোলার্ধে আমরা দুটি করে পেয়ে থাকি। এইভাবে আমরা মোট 7টি চাপ বলয় আমরা পেয়ে থাকি। এই আমাদের আজকের টপিকসগুলো, এই আলোচনা আমাদের দুটি 5 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। একটি বায়ুর চাপ কোন কোন বিষয়ের উপর নিয়ন্ত্রিত, কোন কোন বিষয়গুলির সাথে বায়ুর চাপ রিলেটেড, তার ব্যাখ্যা 5 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ বলয় কতগুলি এবং কি কি, তার বৈশিষ্ট্য, তার ব্যাখ্যাগুলো। এই দুটি 5 নম্বরের প্রশ্ন
এবং কিছু 3 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করেছি এবং 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি। আমরা আজকে বায়ুর চাপ এবং চাপ বলয় টুকুই আমরা আলোচনা করব। চাপের দ্বারা কি কি বিষয় আমরা পড়ব, সিলেবাসের মধ্যে থেকে যতটুকু আছে সেটুকুই পড়ব। এর সঙ্গে আরেকটি বিষয় আছে বায়ু প্রবাহ, যেটি আজকে একদিনে সম্ভব না। বায়ু প্রবাহ নেক্সট আরেকদিন আমি তোমাদের সামনে বায়ু প্রবাহটি নিয়ে আলোচনা করব। বায়ু প্রবাহের কারণে কিন্তু চাপ, বায়ুর চাপ যদি না থাকতো বায়ু প্রবাহ থাকতো না। বায়ু প্রবাহ না থাকলে বৃষ্টিপাত, বায়ু, শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলোর প্রভাবও আমরা খুব একটা পেতাম না। আমাদের জীবকুল তথা সবুজের অস্তিত্ব, প্রাণী জগতের অস্তিত্ব কিন্তু বায়ুর চাপের ফলেই আছে বলা যেতে পারে। আমরা দুই একটি ছোট প্রশ্নের সম্পর্কে আরেকটু আলোচনা করতে পারি। আমার মনে হয় তোমরা দুটো প্রশ্ন বুঝতে পেরেছো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মনে হয় আমি বোঝাতে পেরেছি। দুটো প্রশ্ন 5 নম্বরের যে কোশ্চেন দুটো, একটা হচ্ছে বায়ুর চাপগুলিকে কোন কোন বিষয় নিয়ন্ত্রিত করে, কিভাবে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আলোচনা করেছি। দ্বিতীয় 5 নম্বরের প্রশ্ন হলো বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা, কতগুলি চাপ বলয়, কোন কোন স্থানে কত ডিগ্রিতে অক্ষাংশ অবস্থান করছে, সেই বিষয়গুলো আলোচনা করেছি। হ্যাঁ, আমরা একটু 3 নম্বরের প্রশ্ন আর একটু আলোচনা করে নিই। সময় 2-3 মিনিট আমাদের কাছে আছে। বায়ুর চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী? বায়ুর চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী? পৃথিবীর উৎস, উষ্ণতার, আলোর উৎস, উষ্ণতার উৎস কিন্তু সূর্য একমাত্র। এই উষ্ণতার দরুন আমাদের পৃথিবীর নানান প্রাকৃতিক ঘটনাবলীর যেমন ঘটে থাকে, তেমনি বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলীকে প্রভাবিত করে এই উষ্ণতা বা উত্তাপ। উত্তাপের দরুনই যেমন বায়ুর চাপ বলয়গুলির সৃষ্টি হয় বলা যায়। আজকে কোনো একটি স্থান, নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অক্ষাংশের পরবর্তী যে উচ্চ অক্ষাংশগুলো আছে, 60 ডিগ্রি অধিক উচ্চ অক্ষাংশ, যে অক্ষাংশগুলি, যেগুলোতে আমাদের দুটো অক্ষাংশের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, দুটো অঞ্চলে উষ্ণতার পার্থক্য দেখব। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সারা বছর উষ্ণতার পরিমাণ বেশি থাকে। পাশাপাশি উচ্চ অক্ষাংশগুলোতে সূর্য কিন্তু তির্যকভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয় না। তির্যকভাবে কিরণ দেওয়ার কারণে তাহলে সেখানকার উষ্ণতা কিন্তু কম হয়। উষ্ণতা কম হওয়ার দরুন বায়ুমণ্ডলের তাপমাত্রাও কিন্তু কম হয়। এই দুটো কারণের দরুন বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্যের দরুন দুটি স্থানের বায়ুমণ্ডলের চাপেরও কিন্তু পার্থক্য আমরা লক্ষ্য করে দেখেছি। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপযুক্ত অঞ্চল, আর উচ্চ অক্ষাংশ অর্থাৎ 60 ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে আমরা দেখব উচ্চ চাপযুক্ত অঞ্চল। স্বাভাবিকভাবে দুটি অঞ্চলের চাপের ক্ষেত্রে বায়ুমণ্ডলের উষ্ণতা বিশেষভাবে প্রভাব ফেলে বলা যায়। বিশেষভাবে দুটো সম্পর্কিত বা রিলেটেড এই কথাটি বলা যায়। ঠিক আছে, আমরা আজকে শেষ মুহূর্তে চলে এসেছি। কিছু শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, নানান বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের বায়ুর চাপ বলয় যে অধ্যায়টি, সেটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করলাম। আমি আমার দিক থেকে সর্বতোভাবে তোমাদের তুলে ধরবার চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। খুব কঠিন কিছু নয়, শুধু একটু ডাটাগুলো একটু মনে রাখতে হবে,
তথ্যগুলো একটু মনে রাখতে হবে। যে সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত, 1013.2 মিলিবার। মিলিবার কি, ডাইন কি, এই শব্দগুলো একটু মনে রাখবে। আমার মনে তাহলে খুব একটা কঠিন বলে মনে হবে না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকবার তোমাদের স্বাগত জানিয়ে, তোমাদের ধন্যবাদ জানিয়ে, তোমরা এই তোমাদের সহযোগিতা আমরা কামনা করি এবং পারুল একাডেমির অনলাইন ক্লাসের এবং ই লার্নিং প্ল্যাটফর্মে আমরা সবাই এক পরিবারের সদস্য হিসেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি, নমস্কার।